দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, দিনাশ্রীর ইতিহাস কক্ষে তোমাদের সবাইকে স্বাগত। আমরা দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় থেকে এর আগের ক্লাসে যে আলোচনা করেছিলাম সেটা ছিল সিপাহী বিদ্রোহের চরিত্র প্রকৃতি বিশ্লেষণ। তো আজকে আমরা আলোচনা করব এই যে ভারত জোড়া সিপাহী বিদ্রোহ, যে সিপাহী বিদ্রোহে ভারতবর্ষের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষ, সমস্ত শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেছিল। সেই বিদ্রোহের প্রত্যক্ষ কারণ ছিল ধর্মীয় কারণ। সেটা হচ্ছে সেনাবাহিনীর সেনাদের সেই সময় যে গুলি ব্যবহার করতে হতো বন্দুকে, সেই গুলি থাকতো যে মোড়কে, সেটাকে বলা হতো কার্তুজ। তো সেই কার্তুজটা নাকি গরুর চর্বি আর শূকরের চর্বি দিয়ে তৈরি হয়েছিল। তো সেনাবাহিনীতে হিন্দুরা ছিল, মুসলিমরা ছিল। হিন্দুরা ভাবছে ওই কার্তুজ যদি তারা ব্যবহার করে তাহলে তাদের জাত যাবে, আর মুসলিমরাও ভাবছে যে ওই কার্তুজ যদি তারা ব্যবহার করে তাহলে তাদের জাত যাবে। তো কার্তুজটা কিভাবে ব্যবহার করতে হতো? কার্তুজটা ব্যবহার করতে হতো দাঁতে কেটে, অর্থাৎ সেই কার্তুজ নামক মোড়কের মধ্যে গুলি থাকতো। যুদ্ধ করার সময় সেটা দাঁতে ছিঁড়ে তারপরে তার ভিতর থেকে গুলি বের করে বন্দুকে পুরে সেটা ব্যবহার করতে হতো। তাহলে এই কার্তুজ ব্যবহার নিয়ে হিন্দু এবং মুসলিম এই দুই সম্প্রদায়ের মধ্যে একটা জাত যাবার সম্ভাবনা দেখা দিয়েছিল। সেই থেকেই মঙ্গল পাণ্ডে এটা ব্যবহার করতে অস্বীকার করেন। ব্যারাকপুরের সেনা ছাউনিতে তিনি গুলি চালান। সেই থেকেই এই বিদ্রোহটা শুরু হয়। তাহলে এই যে সিপাহী বিদ্রোহ 1857 সালে 29শে মার্চ মঙ্গল পাণ্ডে শুরু করলেন, সেই বিদ্রোহ প্রায় ভারতবর্ষ জুড়ে হলো। গোটা উত্তর ভারত, পূর্ব ভারত, পশ্চিম ভারত, মধ্য ভারত, দক্ষিণ ভারত, প্রায় দক্ষিণ ভারত এই বিদ্রোহটা হলো। সেই বিদ্রোহের প্রতি আমাদের বাংলাদেশের শিক্ষিত অভিজাত এবং বাঙালিদের, মানে শিক্ষিত বাঙালি অভিজাতদের কি ধরনের মনোভাব ছিল, আমাদের আজকের আলোচ্য বিষয় সেটা। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে সিপাহী বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালিদের মনোভাব। তাহলে সিপাহী বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালিদের মনোভাব কেমন ছিল আমরা আজকে সেই আলোচনা করব। দেখো, যখন সিপাহী বিদ্রোহ শুরু হলো, সিপাহী বিদ্রোহ শুরু হওয়ার পর আগেই বলেছি 29শে মার্চ মঙ্গল পাণ্ডে এটা শুরু করেছেন। তারপরে মিরাটে শুরু হলো, দিল্লিতে, লখনৌতে, বিহারে, বিভিন্ন জায়গায় বিদ্রোহ শুরু হলো। 15ই মে সিপাহীরা দিল্লির 65 বছরের বৃদ্ধ মুঘল সম্রাট, তাকে ভারত সম্রাট বলে ঘোষণা করে তাকে নেতৃত্ব দেবার জন্য তাকে বাধ্য করলেন। অর্থাৎ এই বিদ্রোহ যখন গোটা ভারতবর্ষব্যাপী বিস্তার লাভ করছে, তখন কিন্তু আমাদের বাঙালি শিক্ষিত সমাজ এই বিদ্রোহের বিপক্ষে, এই বিদ্রোহের বিপক্ষে অর্থাৎ ইংরেজদের পক্ষে। তারা বিদ্রোহ সমর্থন করছেন না। বিদ্রোহ সমর্থন করছেন না মানে তারা ইংরেজদের পক্ষে থাকছেন। ইংরেজদের পক্ষে থেকে তারা বিদ্রোহ দমনে ইংরেজদের সাহায্য করছেন এবং বিদ্রোহীদের তীব্র ভাষায় নিন্দা করছেন আমাদের বাংলাদেশের শিক্ষিত অভিজাত সমাজ। সেই সময়কার কয়েকজন উল্লেখযোগ্য বাঙালি, যেমন অক্ষয় কুমার দত্ত, ঈশ্বরচন্দ্র গুপ্ত, কিশোরী চাঁদ মিত্র, হরিশচন্দ্র মুখোপাধ্যায়, শম্ভুচন্দ্র মুখোপাধ্যায়, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, এইরকম কয়েকজন শিক্ষিত বাঙালি, তারা কিন্তু তীব্রভাবে এই বিদ্রোহের নিন্দা করছেন, বিদ্রোহীদের বিপক্ষে থাকছেন এবং ইংরেজদের পক্ষে থাকছেন। যখন ওই 15ই
মে বিদ্রোহীরা অর্থাৎ সিপাহীরা মোগল সম্রাট বলে, মানে ভারতবর্ষের মোগল সম্রাট বলে ঘোষণা করা হলো দ্বিতীয় বাহাদুর শাহকে সেই দিন আমাদের কলকাতার শোভাবাজারে জমিদার রাজা রাধাকান্ত দেব তার নেতৃত্বে একটা সভা বসল। রাধাকান্ত দেবের নেতৃত্বে একটা সভা বসল। সেখানে বর্ধমানের রাজা মানে জমিদার মহাতাব রায় বাহাদুর, কৃষ্ণনগরের রাজা কালী কৃষ্ণ রায় বাহাদুর, পাইকপাড়ার রাজা, এরা একসঙ্গে মিলিত হয়ে ব্রিটিশ সরকারকে সর্বতোপ্রকার সাহায্য করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হলেন। এবং এছাড়া ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন 21শে মে বেশ কিছু জমিদারদের নিয়ে একত্রিত হয়ে তারাও ব্রিটিশ সরকারকে সমস্ত রকমের সাহায্য করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হলো। শুধু তাই নয়, 5,000 স্বাক্ষর সংগ্রহ করে সেই স্বাক্ষরপত্রটা সেই সময়কার যিনি বড়লাট, ভারতবর্ষের বড়লাট লর্ড ক্যানিং, তার কাছে জমা দিলেন এবং তাকে বললেন যে আমরা এই বিদ্রোহীদেরকে সমর্থন করছি না, আমরা এই বিদ্রোহে আপনাদেরকে সমর্থন করব, আমরা আপনাদের পক্ষে আছি। দ্বিতীয়ত, এই 3 নম্বর পয়েন্টটাকে আমরা আবার কতগুলো ভাগে ভাগ করে আলোচনা করছি। দেখো, 17 জুন উত্তরপাড়া, ভদ্রকালী, কোতরং, কোন্নগর এই সমস্ত অঞ্চলে যারা জমিদার তারা সহ 47 জন জমিদার এই জয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের নেতৃত্বে রাজভক্তি প্রকাশ করে। তাহলে 47 জন জমিদার জয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের নেতৃত্বে একত্রিত হয়ে রাজভক্তি প্রকাশ করলেন। মানে কি? মানে সিপাহীরা পরাজিত হয় যাতে, আর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যাতে জয়ী হয়, সেই জন্য তারা রাজার প্রতি ভক্তি প্রকাশ করলেন। খ, কলকাতার মল্লিক ও শ্রীরামপুরের গোস্বামীরা ঠাকুর বাড়িতে বিশেষ প্রার্থনার আয়োজন করলেন। কিসের জন্য প্রার্থনা? যাতে সিপাহীরা পরাজিত হয়, কোম্পানি জয়ী হয়, তার জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। গ, ভবানীপুরের রায়চৌধুরীরা, ভবানীপুর কলকাতার একটা অঞ্চল, বিশেষ বড় অঞ্চল ভবানীপুর, বিখ্যাত এখন সেই জায়গাটা তোমরা জানো, আমি আর বলছি না, যাদের বুদ্ধি আছে তারা ধরে নেবে কোন জায়গাটা কলকাতা। তো সেই ভবানীপুরের রায়চৌধুরীরা তারাও জমিদার, তারা কোম্পানি সরকারের অনুমতি নিয়ে সেখানে কালীঘাটে মহাপূজার আয়োজন করেছেন। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য সিপাহী সেনারা হেরে যায়, কোম্পানি সেনারা জয়ী হয়। ঘ, ব্রিটিশদের জয় লাভের পরে তারপরে যুদ্ধ হলো, সেই যুদ্ধে কোম্পানি জয়ী হলো। 1858 সালের জুলাই মাসে নৃশংসতার মধ্য দিয়ে, প্রচন্ড দমন নীতির মধ্য দিয়ে কোম্পানি জয়লাভ করলো। কোম্পানি যখন জয়লাভ করলো, জয়লাভ করার পরে কলকাতার ব্রাহ্ম সমাজ, সেই ব্রাহ্মরা পরমেশ্বরের কাছে কৃতজ্ঞতা প্রকাশের সিদ্ধান্ত নেয়। ব্রাহ্মরা তাহলে ব্রিটিশদের জয় লাভের পরে ব্রাহ্মরা পরমেশ্বরের কাছে কৃতজ্ঞতা প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করল। কলকাতার এই হচ্ছে বুদ্ধিজীবী সমাজ, তাদের মনোভাব আমরা আলোচনা
চতুর্থ পয়েন্ট, ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকর কোন কোন পত্রিকা এই বিদ্রোহের পক্ষে ছিল আর কোন কোন পত্রিকায় বিদ্রোহের বিপক্ষে ছিল? বিপক্ষের পত্রিকাই বেশি। দেখো, ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকর একটা পত্রিকা, উদয়চাঁদ আঢ্যর সংবাদ পূর্ণ চন্দ্রোদয়, গৌরী শঙ্কর ভট্টাচার্যের সংবাদ ভাস্কর বিদ্রোহ দমনে সরকারকে পূর্ণ সমর্থন করে। বিদ্রোহ দমনে সরকারকে পূর্ণ সমর্থন করে। এখানে আমরা তিনটে পত্রিকার কথা বলেছি। একটা হচ্ছে সংবাদ প্রভাকর, সংবাদ পূর্ণ চন্দ্রোদয় এবং সংবাদ ভাস্কর। এই তিনটে পত্রিকা এবং সেই তিনটে পত্রিকার সম্পাদকরা তাদের পত্রিকার মাধ্যমে কোম্পানির পক্ষে বিদ্রোহীদের বিপক্ষে প্রচার করতে থাকে। একমাত্র ব্যতিক্রমী পত্রিকা হচ্ছে এখানে শ্যাম সুন্দর সেনের সমাচার সুধাবর্ষণ। তাহলে একমাত্র সবাই একদিকে যাচ্ছে, কোম্পানিকে সমর্থন করছে, কোম্পানির পক্ষে যাচ্ছে, বিদ্রোহীদের বিপক্ষে যাচ্ছে, একমাত্র স্রোতের বিপরীতে হাঁটছেন এখানে একটা পত্রিকার সম্পাদক, তিনি হচ্ছেন শ্যাম সুন্দর সেন। তার পত্রিকার নাম সমাচার সুধা বর্ষণ। এই পত্রিকায় তিনি কোম্পানির পক্ষে নয়, তিনি সিপাহীদের পক্ষে, সিপাহীদের জন্য সমর্থন দিচ্ছেন। আর একজন কলকাতার মানুষ, একজন শিক্ষিত বুদ্ধিজীবী, তার নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, আমরা যাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলে চিনি, তিনি একমাত্র সিপাহীদের পক্ষে আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিপক্ষে তার মতামত প্রকাশ করছেন। কেমন? তাহলে দেখো, এই বিদ্রোহে সিপাহীদের বিপক্ষে কলকাতার শিক্ষিত বুদ্ধিজীবী অভিজাত সমাজ একেবারে সব সময় রয়েছে, আর এই সিপাহীদের পক্ষে রয়েছে একমাত্র বিদ্যাসাগর, শিক্ষিত মানুষ, আর একটি মাত্র পত্রিকা সমাচার সুধা বর্ষণ। তাহলে এটা একটা প্রশ্ন হতে পারে যে সিপাহী বিদ্রোহের প্রতি কলকাতার বা বাঙালি শিক্ষিত সমাজের মনোভাব কেমন, অথবা ঘুরে আসতে পারে যে বাঙালি শিক্ষিতরা কেন এই বিদ্রোহে কোম্পানির পক্ষে ছিল, সিপাহীদের বিপক্ষে ছিল। সেটাও আমি একটুখানি বলে দিই। সেটা হচ্ছে যে এই শিক্ষিত বুদ্ধিজীবী সমাজ কেন সিপাহীদের সমর্থন করেনি, তার উত্তরটা হচ্ছে এই যে ওরা ভেবেছিলেন যদি সিপাহীরা জয়ী হয়, যদি সিপাহীরা জিতে যায়, তাহলে সিপাহীদের পক্ষে ছিল ভারতীয় বেশ কিছু রাজন্যবর্গ, যেমন লক্ষ্মীবাই, তাঁতিয়া তোপি, নানা সাহেব, হজরত মহল, কানোয়া সিং। এরা যদি জয়ী হতেন, বাহাদুর শাহ যদি জয়ী হতেন, তাহলে তারা আগের যে পুরাতন ব্যবস্থা ছিল, যে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ব্যবস্থা ছিল, সেইটাকে তারা আবার পুনরুজ্জীবিত করতেন, সেইটাকে তারা আবার জিয়ে রাখতেন। তাহলে ইংরেজরা আসার ফলে যে শিক্ষার বিস্তার ঘটেছে, যে কুসংস্কার দূরীভূত হয়েছে, সেটা আর থাকতো না, আবার সেই পেছনের দিকে চলে যেতে হতো। এইটা ভেবেই কিন্তু কলকাতার এই শিক্ষিত সমাজ এই সিপাহী বিদ্রোহে সিপাহীদের পক্ষে ছিলেন না, তারা ব্রিটিশদের পক্ষেই ছিলেন। কেমন? তাহলে আমরা আরেকটা আলোচনা করব। এইটা একটা পর্ব হলো। আরেকটা আলোচনা হচ্ছে যে এই যে সিপাহী বিদ্রোহ হলো, সেই সিপাহী বিদ্রোহে সিপাহীরা হেরে গেল, কোম্পানি জিতে গেল। তো কোম্পানি জিতে যাওয়ার পর কি হলো, যে একটা বিশাল পরিবর্তন আসলো। ইংল্যান্ডের রাজনৈতিক মহল মনে করলো যে এইরকম ভারতবর্ষের মতো একটা বিশাল দেশের দায়িত্ব একটা বাণিজ্য প্রতিষ্ঠান অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে রাখা ঠিক নয়। এই কোম্পানি ঠিকঠাক মতো শাসন করতে পারছে না, আর পারছে না বলেই ভারতবর্ষ জোড়া এরকম বিদ্রোহ দেখা দিয়েছে। আর এই ভারতবর্ষ জোড়া বিদ্রোহের আগেও তো প্রচুর বিদ্রোহ হয়েছে। কেমন? সেই জন্যে ইংল্যান্ডের সরকার সরাসরি ভারত শাসনের দায়িত্ব গ্রহণ করার জন্য তারা
শাসন আইন পাশ করলো 1858 সালের 2রা আগস্ট। 1858 সালের 2রা আগস্ট 1858 সালের 2রা আগস্ট এই ভারত শাসন আইন পাশ হয়। সেই আইন পাশ করার পর ভারতের শাসনের দায়িত্ব সরাসরি ইংল্যান্ডের সরকারের হাতে চলে যায়। ভারত শাসনের দায়িত্ব সরাসরি ব্রিটিশ সরকারের হাতে চলে যায়। আর ব্রিটিশ সরকারের শাসন ব্যবস্থা সর্বোচ্চ শিখরে থাকেন রাজা অথবা রানী। তো ভারতবর্ষে যখন এই সিপাহী বিদ্রোহ ঘটছিল সেই সময় ইংল্যান্ডের শাসন ব্যবস্থা সর্বোচ্চ শিখরে ছিলেন মহারানী ভিক্টোরিয়া। সেই জন্য ভারত শাসনের দায়িত্ব মহারানী ভিক্টোরিয়াই নিলেন। অর্থাৎ ভারতবর্ষ তখন থেকে এই মহারানীর শাসনাধীনে চলে গেল। অর্থাৎ মহারানীর অধস্তন যে ব্রিটিশ পার্লামেন্ট বা ব্রিটিশ সরকার তারাই ভারতবর্ষের শাসনের দায়িত্ব নিল। আর আমরা ভারতীয়রা তারপর থেকে হয়ে গেলাম মহারানীর প্রজা। তাহলে এই একটা পরিবর্তন ঘটলো। নাম্বার 1 পরিবর্তন, তাহলে ভারত শাসনের দায়িত্ব ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে কার হাতে গেল? সরাসরি ব্রিটিশ সরকারের হাতে গেল। এটা একটা হলো। আর হলো কি, এর আগে কোম্পানির শাসনের ক্ষেত্রে ভারতবর্ষে সবার উপরে থাকতেন বড়লাট, গভর্নর জেনারেল যাকে বলা হতো। তো সেই সময় যিনি গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। তো সেই পদটা লর্ড ক্যানিং ছিলেন গভর্নর জেনারেল। গভর্নর জেনারেলের পদটা আর থাকলো না। সেই পদটার নাম পাল্টে দেওয়া হলো ভাইসরয়। গভর্নর জেনারেলের জায়গায় আসলে ভাইসরয়। যিনি গভর্নর জেনারেল ছিলেন তার সেই পদটা তুলে দিয়ে ভাইসরয় নামে একটা নতুন পদ সৃষ্টি করা হলো। আর সেই ভাইসরয়ের মাথার উপরে, অর্থাৎ আগে শাসনের ক্ষেত্রে কিন্তু ভাইসরয় ছিলেন না, আগে ছিলেন গভর্নর জেনারেল। তো গভর্নর জেনারেল শাসনের ক্ষেত্রে সর্বেসর্ব ছিলেন, এখন তার সেই ক্ষমতা থাকলো না, তাকে নতুন পদ দেওয়া হলো ভাইসরয়। ভাইসরয় মানে হচ্ছে রাজপ্রতিনিধি। ভাইসরয় মানে হচ্ছে রাজপ্রতিনিধি। তাহলে গভর্নর জেনারেল আগে ছিল কোম্পানির সময় ভারতবর্ষের শাসনের ক্ষেত্রে সর্বোচ্চ মর্যাদার অধিকারী, সেই পদ তুলে দেওয়া হলো, সেই পদ থাকলো না। এটা একটা পরিবর্তন হলো। সেইখানে ভারতবর্ষে ইংল্যান্ডের একজন প্রতিনিধি, রাজপ্রতিনিধি রাখা হলো যাকে বলা হচ্ছে ভাইসরয়। আর সেই ভাইসরয়কে এখন কাজ করতে হবে ইংল্যান্ডের ভারত সচিবের নীতি নির্দেশ অনুযায়ী। অর্থাৎ ইংল্যান্ড যেহেতু ভারতবর্ষ শাসনের দায়িত্ব নিয়েছে, ইংল্যান্ডের সরকার, ব্রিটিশ সরকার, সেহেতু ইংল্যান্ডের পার্লামেন্টে বা ইংল্যান্ডের সরকারে একজন প্রতিনিধি রয়েছেন, ভারত বিষয়ক মন্ত্রী, তাকে বলা হচ্ছে ভারত সচিব। সেই ভারত সচিব তিনি যা নীতি নির্দেশ দেবেন ভারতবর্ষে ভাইসরয়কে সেই অনুযায়ী শাসন পরিচালনা করতে হবে। তাহলে এটাও একটা পরিবর্তন। তাহলে গভর্নর জেনারেলের পদ তুলে দেওয়া হলো, সেখানে ভাইসরয়ের পদ তৈরি করা হলো বা রাজপ্রতিনিধি। আবার ইংল্যান্ডে একজন ভারত বিষয়ক ভারত সচিবের পদ তৈরি করা হলো, যিনি ভারত শাসনের দায়িত্ব সেখান থেকে পরিচালনা করবেন। অর্থাৎ ভারত সচিব থাকবেন ইংল্যান্ডের পার্লামেন্টে আর ভাইসরয় থাকবেন ভারতবর্ষে। বোঝা গেল? তো সেই সময় যিনি গভর্নর জেনারেল ছিলেন ওই বিদ্রোহ চলাকালীন সময়, তিনি হচ্ছেন লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং, লর্ড ক্যানিং, ওই ক্যানিংকেই ভাইসরয় করা হলো। তাহলে যিনি গভর্নর জেনারেল ছিলেন সেই পদ তুলে দিয়ে যিনি গভর্নর জেনারেল ছিলেন সেই সময় লর্ড ক্যানিং, তাকেই ভাইসরয়ের পদে বসিয়ে দেওয়া হলো। তাহলে ভারতবর্ষের প্রথম ভাইসরয় কে? এটা একটা ছোট প্রশ্ন হতে পারে, তার উত্তর কি হবে? লর্ড ক্যানিং। আবার ভারতবর্ষের শেষ গভর্নর জেনারেল কে? সেটাও একটা প্রশ্ন হতে পারে, তার উত্তর কি হবে? লর্ড ক্যানিং। কেমন বোঝা গেছে? এই লর্ড ক্যানিং 1 নভেম্বর এলাহাবাদে একটা দরবার ডেকে
সেইখানে মহারানীর একটা ঘোষণাপত্র পাঠ করলেন। এই যে ইংল্যান্ডে সরকার ভারত শাসনের দায়িত্ব নিল, মহারানী ভারত শাসন করছেন এখন, সেই সমস্ত খবরাখবর এলাহাবাদে একটা দরবার ডেকে সেইখানে তিনি মহারানীর একটা ঘোষণাপত্র পাঠ করলেন। মহারানী সেই ঘোষণাপত্রে ভারত শাসন বিষয়ে ভারতবাসীকে কোন কোন বিষয়ে আশ্বস্ত করলেন, কি কি প্রতিশ্রুতি দিলেন, এবার এসো আমরা দেখে নিই। দেখো, মহারানীর ঘোষণাপত্র, তাহলে এটা পড়া হয়েছিল 1 নভেম্বর 1858 সালে। তাহলে 1858 সালে 1 নভেম্বর এলাহাবাদের দরবারে লর্ড ক্যানিং মহারানীর ঘোষণাপত্রটা সবাইকে জানালেন। কি আছে সেই ঘোষণাপত্রে আমরা একটু দেখে নিই। দেখো, মহারানী ঘোষণা করছেন ধর্মীয় সামাজিক ব্যাপারে হস্তক্ষেপ করা হবে না, অর্থাৎ ভারতীয়দের ধর্মের ব্যাপারে আর ইংরেজরা কোনো হস্তক্ষেপ করবে না, কোনো কথা বলবে না। কারণ তারা মনে করেছিল যে ভারতীয়দের যে কুসংস্কার ছিল, যে ধর্মীয় কুসংস্কার ছিল, সেই সামাজিক ধর্মীয় কুসংস্কারগুলো তারা দূর করেছিল। যেমন একেবারে প্রথমে সতীদাহ প্রথা রদ করা হয়েছিল, তারপরে বিধবা বিবাহ চালু করা হয়েছিল, গঙ্গাসাগরে সন্তান বিসর্জন দেওয়া বন্ধ করা হয়েছিল, নরবলি বন্ধ করা হয়েছিল, বাল্য বিবাহ বহু বিবাহ বন্ধ করা হয়েছিল, অসবর্ণ বিবাহ চালু করা হয়েছিল। এই যে ধর্মীয় এবং সামাজিক কুসংস্কারগুলো দূর করা হয়েছিল, তার জন্যেই হয়তো ভারতবর্ষের লোকেরা খেপেছিল, আর সেই জন্যেই সিপাহী বিদ্রোহে সাধারণ মানুষ অংশগ্রহণ করেছিল বলে ইংরেজরা মনে করেছিল। সেই জন্য প্রথমেই তারা বলল যে ভারতীয়দের ধর্মীয় সামাজিক ব্যাপারে তারা আর কোনো হস্তক্ষেপ করবে না। কেমন? পরে ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে। দ্বিতীয় হচ্ছে ভারতীয়রা ধর্মের ব্যাপারে স্বাধীনতা ভোগ করতে পারবে, যার যা খুশি কুসংস্কার আচরণ ধর্ম নিয়ে তারা থাকুক, ভারতীয়দের এই ব্যাপারে আর ইংল্যান্ডের সরকার কোনো হস্তক্ষেপ করবে না। 3, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরিতে অংশগ্রহণ করতে পারবে। মহারানী ঘোষণা করলেন যে চাকরির ক্ষেত্রে যার যোগ্যতা আছে সেই চাকরি পাবে, সেখানে ধর্ম বর্ণ জাতি এটা কোনো বিষয় বলে গণ্য করা হবে না। এটা খুব ভালো কথা। চতুর্থ হচ্ছে সত্য বিলোপ নীতি পরিত্যক্ত হয়। এই সত্য বিলোপ নীতি সম্পর্কে একটুখানি বলি। যখন ক্যানিং এর আগের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহাউসি, তিনি সত্য বিলোপ নীতির দ্বারা ভারতবর্ষে বেশ কিছু রাজ্য দখল করেছিলেন। এই সত্য মানে হচ্ছে অধিকার। কিসের অধিকার? সম্পত্তির অধিকার। সেই সময় ডালহাউসি বলেছিলেন যে বেশ কিছু দেশীয় রাজা তাদের নিজস্ব পুত্র সন্তান ছিল না। তো ডালহাউসি বললেন যে যে সমস্ত দেশীয় রাজার পুত্র সন্তান নেই সেই রাজ্যগুলো কোম্পানি অধিকার করবে। তারা দত্তক পুত্র গ্রহণ করলেও সেই দত্তক পুত্র ওই রাজার উত্তরাধিকারী হবে না। এইরকম একটা সত্য বিলোপ নীতি চালু করেছিলেন ডালহাউসি। তো এখন মহারানী বললেন যে ওই সত্য বিলোপ নীতি পরিত্যক্ত হলো, মানে এখন দেশীয় রাজারা ইচ্ছে করলে তারা দত্তক পুত্র গ্রহণ করতে পারবে। কেমন? দেখো, পঞ্চম, তাহলে সত্য বিলোপ নীতি পরিত্যক্ত হয় আর দত্তক গ্রহণের অনুমতি দেওয়া হয়। তাহলে এই দুটো হচ্ছে পরস্পর সম্পর্কিত। সত্য বিলোপ নীতি পরিত্যক্ত হলো আর দত্তক গ্রহণের অধিকার দেওয়া হলো। আরেকটা হচ্ছে সাম্রাজ্য বিস্তার করবে না। কোম্পানির সাম্রাজ্য বিস্তারের স্পৃহা মানে ইচ্ছা পূরণ হয়েছে, শেষ হয়েছে। তারা নতুন করে কোনো সাম্রাজ্য ভারতবর্ষে বিস্তার করবে না, মানে কোনো রাজ্য নতুন করে দখল করবে না। দেশীয় রাজ্যগুলির সঙ্গে কোম্পানির স্বাক্ষরিত চুক্তিগুলি সরকার মেনে চলবে। দেশীয় রাজ্যগুলির সাথে কোম্পানির যে চুক্তিগুলি হয়েছিল বা সন্ধিগুলি হয়েছিল, সেই চুক্তি এবং সন্ধিতে যা যা বলা আছে সেইগুলো ব্রিটিশ সরকার মেনে চলবে। আরো একটা কথা, আরো একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে প্রত্যক্ষভাবে যারা বিদ্রোহের সময় প্রত্যক্ষভাবে যারা কোনো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল না তাদেরকে মুক্তি দেওয়া হবে। অর্থাৎ যারা প্রত্যক্ষভাবে কোনো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল তারা বাদে বাকি যারা বন্দী অবস্থায় আছে তাদেরকে মুক্তি দেওয়া
হবে, এইরকম একটা ঘোষণাপত্র মহারানীর এলাহাবাদের দরবারে লর্ড ক্যানিং 1 নভেম্বর 1858-তে পাঠ করলেন। ফলে ভারতবাসী জানলো যে এখন থেকে ভারত কোম্পানির শাসনে নেই, ভারত সরাসরি ইংল্যান্ডের মহারানীর শাসনে আছে, ভারতীয়রা এখন মহারানীর প্রজা হয়ে গেছে। তো এই যে প্রতিশ্রুতিগুলি দেওয়া হলো বা ঘোষণাপত্রে যে আশ্বস্ত করা হলো ভারতবাসীকে মহারানী ঘোষণাপত্রের দ্বারা, সেগুলো কিন্তু সত্যি সত্যি মানা হয়নি। এগুলো একটা কাগজের ব্যাপারে থেকে গেল, এটা একটা প্রতিশ্রুতি হিসেবেই থেকে গেল, সেটা কিন্তু কার্যকরী হয়নি। যেমন দেখো, ধর্মীয় ব্যাপারে তারা বলছে হস্তক্ষেপ করবে না, কিন্তু বেশি দিন তারা এই ব্যাপারটা থেকে নিজেদের দূরে সরিয়ে রাখতে পারেনি। কেননা খ্রিস্টান মিশনারিরা ইতিমধ্যে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলের লোকেদের মধ্যে, বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের লোকদেরকে খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত করার কাজ শুরু করে দিয়েছে। এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বলা হয়েছিল, সে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বলা হলেও যোগ্যতা অনুযায়ী ভারতীয়দের অনেকেরই যোগ্যতা ছিল উচ্চ পদে চাকরি করার, কিন্তু ভালো ভালো উচ্চ পদের চাকরিগুলি তারা ইউরোপীয়দেরই দিত, ভারতীয়দের কিন্তু দিত না। তাহলে এখানে তারা সেই নিয়মটা মানেনি, যোগ্যতা অনুযায়ী চাকরি ক্ষেত্রে সমান অধিকার সেটা মানেনি। আরো বলা হয়েছিল যে আইনের ক্ষেত্রে ইউরোপীয় এবং ভারতীয়দের সমান চোখে দেখা হবে, সমান অধিকার দেওয়া হবে, সেই সমান অধিকারও কিন্তু দেওয়া হয়নি। ইংরেজরা নিজেদেরকে রাজার জাতি বলে মনে করত, আর ভারতীয়দের সঙ্গে তারা কেমন আচরণ করত, বিজেতা সুলভ, মানে ওরা রাজা, ওরা জয়ী হয়েছে, আমরা হেরে গেছি, আমরা পরাজিত হয়েছি, আমাদের সাথে তারা অত্যন্ত দুর্ব্যবহার করত, নিম্নমানের ব্যবহার করত। তারপরে রয়েছে যে দেশীয় রাজ্যগুলির স্বাক্ষরিত চুক্তিগুলিও তারা ঠিক মতো শেষ পর্যন্ত যে মেনেছিল তাও কিন্তু বলা যায় না। তাহলে এই যে প্রতিশ্রুতি, এই যে উদারতা, সেই উদারতা বা প্রতিশ্রুতি শেষ পর্যন্ত তারা রাখতে পারেনি। সেই জন্যে আমরা দেখি যে এই প্রতিশ্রুতিগুলি প্রতিশ্রুতি থেকে গিয়েছিল। আরেকটা জিনিস, সেটা হচ্ছে সেনা সংগঠনের ক্ষেত্রে পরবর্তীকালে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় যে সিপাহী বিদ্রোহ হয়েছিল, সেই জন্যে এর পরবর্তীকালে মানে কোম্পানির শাসনের অবসানের পরে যখন ভারতবর্ষে ব্রিটিশদের সরাসরি শাসন স্থাপিত হয়, সেই সময় সেনা সংগঠনের ক্ষেত্রে তারা বেশি গুরুত্বপূর্ণ যে পদগুলো সেখানে কিন্তু ইউরোপীয় সেনাদের রাখত, ভারতীয় সেনাদের সংখ্যা কমিয়ে দেয়। কমিয়ে দিলেও যে যত সংখ্যক ভারতীয় সেনা ছিল সেখানে কিন্তু অযোধ্যার লোকেদের অসামরিক জাতি আখ্যা দিয়ে অযোধ্যা থেকে কোনো সেনা তারা সংগ্রহ করতো না, বরং যারা বিদ্রোহের সময় বিদ্রোহ দমনে সাহায্য করেছিল শিখ গুর্খা, সেই শিখ গুর্খাদেরকে তারা সেনাবাহিনীতে সামরিক জাতি হিসেবে আখ্যা দিয়ে, সামরিক জাতি হিসেবে শিখ গুর্খাদের আখ্যা দিয়ে তাদেরকে সেনাবাহিনীতে নিয়োগ করত। অর্থাৎ সেনাবাহিনীতে কম সংখ্যক ভারতীয় নিয়োগ করলেও তারা তাদেরকে নিয়োগ করতো যারা তাদেরকে বিদ্রোহ দমনে সাহায্য করেছিল, আর বেশি গুরুত্বপূর্ণ পদগুলো তারা সবসময় ইউরোপীয়দের দিয়ে ভরে রাখতো। এটা কেন করেছিল? যে ভবিষ্যতে আবার যাতে এরকম ভারত জোড়া বিদ্রোহ না দেখা দেয়, তার জন্য তারা এইভাবে সেনা সংগঠন করেছিল। 1877 জানুয়ারিতে মহারানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধি নিলেন। মহারানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধি নিলেন। তাহলে দেখা যাচ্ছে যে মহারানী যে ঘোষণাপত্রের দ্বারা যে সমস্ত অধিকার দিলেন ভারতীয়দের এবং তাদের আশ্বস্ত করলেন এবং প্রতিশ্রুতি দিলেন, সেই প্রতিশ্রুতি কিন্তু সম্পূর্ণভাবে কার্যকরী করা সম্ভব হয়নি। সেই জন্য অনেকে মহারানীর শাসনকালকে বলেন প্রতিশ্রুতি ভঙ্গের শাসনকাল। তাহলে এই হচ্ছে মহারানীর ঘোষণাপত্র। আজকে আমাদের আলোচনা এখানেই শেষ করলাম। যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে। শেয়ার করলে কি হয়, তুমি যেমন উপকার পাচ্ছ তোমার বন্ধু সেও কিন্তু এটা জেনে অনেক উপকার পাবে। আজকে তাহলে এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই, পরের ক্লাসে আবার